ধরুন আজকে আপনার শরীরটা খারাপ লাগছে, তাহলে কি হবে? তাহলে কিন্তু যিনি ছাত্র তার কিন্তু লেখাপড়ায় মন বসবে না, তিনি স্কুলে যেতে চাইবেন না, যেহেতু তার স্কুলের যে লেসনটি ছিল তিনি সেটি ঠিকমতো সম্পন্ন করতে পারেননি। আর কি হবে? এমনকি ঘরের গিন্নিরও কিন্তু রান্নায় মন বসবে না। আর যিনি চাকরি করেন তিনি কিন্তু হয়তো তিনি চাকরিতে উপস্থিতি হবে তার, কিন্তু তার কাজে মন নেই, কেননা তার শরীরটা ভালো না। আর যদি তার শরীরটা ভালো না থাকে আর যদি কাজে মন না বসে, তাহলে কি হবে? তার উপরে অর্পিত দায়িত্ব তিনি পালন করতে পারলেন না, তাহলে কি হবে? তিনি কিন্তু বাৎসরিক যে তার যে মূল্যায়নটি হবে সেখানে কিন্তু তিনি অনেক নিচে থাকবেন। বস তার উপরে খুশি থাকবে না, তার কোম্পানি খুশি থাকবে না, তাহলে তার কি হবে? ঠিকমতো প্রমোশনটা হবে না, এমনকি তার চাকরিও চলে যেতে পারে, তার বিরুদ্ধে ডিসিপ্লিনারি অ্যাকশান হতে পারে। তো এগুলো কেন হচ্ছে? যেহেতু তার শরীর ভালো না, অসুস্থ, এইটা, তাই না? আর যারা খেলাধুলা করেন তারও খেলায় কিন্তু মন বলবে না, কেননা আজকে শরীরটা ভালো না, আর আজকে আর খেলা হবে না। আপনি পরিবার নিয়ে ঘুরতে বেরোবেন না, কেন? আপনার আজকে মনটা ভালো না, শরীরটা খারাপ, তাই তো? এখন যদি এরকম শরীরটা খারাপ যদি একটা মেগা সিটির 2 কোটি মানুষের মধ্যে বিরাজ করে, তাহলে কী হবে? বুঝতেই পারছেন। 2 কোটি মানুষের কর্মস্পৃহা, তাদের অধ্যয়ন, লেখাপড়া, সবার উপরে কিন্তু একটা বিরূপ প্রভাব পড়বে। তাহলে বোঝেন ওই শহরটির যে প্রোডাক্টিভিটি, উৎপাদনশীলতা কীভাবে নেমে আসবে। তাই যদি হয় তাহলে তার প্রভাবটা কিন্তু জাতির উপরে পড়তেছে, ঠিক কিনা? হ্যাঁ, আজকে আমি জনস্বাস্থ্য বিষয়ে কথা বলবো। জনস্বাস্থ্য, পাবলিক হেলথ। আমরা হয়তো জনদুর্ভোগের কথা শুনে থাকি, বলে থাকি, কিন্তু জনস্বাস্থ্য নিয়ে কিন্তু আমরা খুব কম আলোচনা করি। আজকে আমরা ঢাকার জনস্বাস্থ্য বা ঢাকার পাবলিক হেলথ নিয়ে কথা বলবো। এই ঢাকার পাবলিক হেলথ বা জনস্বাস্থ্য কিভাবে বিপর্যস্ত হচ্ছে, তার নিয়ামকটা কি, অনুঘটক কি, সেটা কোনটা? সেটা আর কিছু না, সেটা হলো ঢাকার বায়ু দূষণ এবং জনস্বাস্থ্য। আজকে সেই ঢাকার বায়ু দূষণ এবং জনস্বাস্থ্যের উপরে তার বিরূপ প্রভাব কি, সেটা নিয়ে কথা বলবো। তার আগে আপনাদের সকলকে আমি ইঞ্জিনিয়ার রফিকুল ইসলাম সেফটি ফার্স্ট চ্যানেলে স্বাগত জানাচ্ছি এবং শুভেচ্ছা জানাচ্ছি। গতকালকে একটা রিপোর্ট আপনারা নিশ্চয়ই দেখেছেন, প্রথম আলোতে প্রকাশিত হয়েছে। সেটা হলো গতকাল 22শে জানুয়ারি বুধবার সকালে বিশ্বের 124টি শহরের মধ্যে ঢাকার অবস্থান দ্বিতীয় ছিল। কোন মাত্রায় দ্বিতীয় ছিল? এয়ার কোয়ালিটি ইন্ডেক্সে। সারা বিশ্বব্যাপী সুইজারল্যান্ড থেকে এয়ার কোয়ালিটি ইন্ডেক্স ঘোষণা করা হয়। সেই মান সূচকে ঢাকার এয়ারের মান, ঢাকার বাতাসের মান ছিল 518। তার মানে দূষণের দিক থেকে আমরা ছিলাম দ্বিতীয় 124টি দেশের মধ্যে। আপনাদের এই যে এয়ার কোয়ালিটি ইন্ডেক্সের মাত্রা সম্পর্কে একটু ধারণা দেই। যদি এই স্কোরটা যদি 0 থেকে 50 থাকে, তাহলে সেটাকে বলা হয় ভালো, মানে স্বাস্থ্যকর বায়ু ধরা হয়। যদি এই স্কোরটা 51 থেকে 100 থাকে, গ্রহণযোগ্য, অ্যাকসেপ্টেবল।
মানে গ্রহণযোগ্য মানের বায়ু হিসাবে সেটা বিবেচনা করা হবে। এই স্কোরটা যদি 101 থেকে 150 হয় সেটা অস্বাস্থ্যকর, বিশেষ করে সংবেদনশীল গোষ্ঠী। সংবেদনশীল গোষ্ঠী কারা? বয়স্ক লোক, বয়স্ক মানুষ, শিশু, অসুস্থ ব্যক্তি ও অন্তঃসত্ত্বা। এরপরে আস্তে আস্তে এটা রেড জোনে যাচ্ছে। যদি এই স্কোরটা 151 থেকে 200-তে যায় তখন সেটাকে বলা হবে অস্বাস্থ্যকর সকলের জন্য, অস্বাস্থ্যকর বাতাস। আর যদি এই স্কোরটা 201 থেকে 300-তে পৌঁছায় তাহলে তাকে বলা হবে খুবই অস্বাস্থ্যকর, খুবই অস্বাস্থ্যকর বায়ু। আর যদি এই স্কোরটা 301-এর উপরে যায়, 301+, তাকে বলা হবে ঝুঁকিপূর্ণ বা দুর্যোগপূর্ণ অবস্থা। তার মানে দুর্যোগপূর্ণ বাতাসের দূষণ হলো দুর্যোগপূর্ণ সীমারেখায় সেটা চলে যাবে। তাহলে বুঝতে পারছেন যে ঢাকার বাতাসের মান, দূষণের মান কোন পর্যায়ে গেলে সেটা দুর্যোগপূর্ণ অবস্থায় যায়। দুর্যোগপূর্ণ অবস্থায় যার অর্থ হলো সেখানে তো আমাদের ডিজাস্টার ম্যানেজমেন্টকে সক্রিয় করার অবস্থায় চলে যায়। আমরা শুনি নাই যে এই পর্যায়ে আমাদের দুর্যোগ ব্যবস্থাপনা বা জনস্বাস্থ্য বিভাগ সক্রিয় হয়েছে এবং তারা এটা নিয়ে একটি জরুরি সভা করেছে, এমন খবর আমার কাছে বা আমাদের কাছে নেই। ঢাকার সার্বিক বায়ুর মান তো 500 পার হয়েছে, কিন্তু এখানেই শেষ না, এটা কিন্তু অ্যাভারেজ, গড়পড়তা 500। ঢাকা নগরীর কিছু স্থানে এই মান 1000 পার হয়ে গেছে। ঢাকা ও আশেপাশের সর্বোচ্চ দূষিত 5 এলাকার মধ্যে সর্বাগ্রে আছে ইস্টার্ন হাউজিং, সেখানকার বায়ুর মান 1085। এরপর আছে গোরান 827, কল্যাণপুর 663 ও গুলশান লেক পার্ক 648। ঢাকার গতকালে শীর্ষ 10 দূষিত এলাকার মধ্যে 9টির মানই 300-এর উপরে। মজার বিষয় হলো গত ডিসেম্বরের একটি দিনও নির্মল বায়ু পায়নি রাজধানীবাসী। দূষণ সংক্রান্ত বিষয় নিয়ে গবেষণাকারী প্রতিষ্ঠান ক্যাপসের এক জরিপে দেখা যায় ডিসেম্বরে যত বায়ু দূষণ ছিল তা গত 9 বছরে সর্বোচ্চ। এই হলো সার্বিক অবস্থা। এখন আমরা আসি যে এই বায়ু দূষণের পিছনে দায়ী কারা। এবং হ্যাঁ, একটা কথা এখানে বলতেই হবে, এই বায়ু দূষণটা কিন্তু আমরা প্রত্যক্ষ করি শীতকালে। কারণ কি? শীতকালে কিন্তু বায়ুমণ্ডল শুষ্ক থাকে, কেননা বৃষ্টি থাকে না এবং বাতাসে কিন্তু ময়েশ্চারের পরিমাণ কম থাকে। তো বাতাসে যখন ময়েশ্চারের পরিমাণ কম থাকে তখন কিন্তু বাতাস শুষ্ক থাকে এবং ধুলাবালি সহজেই কিন্তু বায়ুমণ্ডলে ছড়িয়ে পড়ে। শুষ্ক মৌসুমে বিশ্বের দূষিত শহরগুলোর তালিকায় ঢাকা প্রায় 1 নম্বর থাকে। বিশেষজ্ঞরা বলছেন রাজধানীতে নিয়ন্ত্রণহীন ধুলা, ফিটনেসবিহীন গাড়ির অবাধ চলাচল, ইট ভাটা, সড়কের নিয়ন্ত্রণহীন খোঁড়াখুড়ি, মেগা প্রজেক্টের নির্মাণযোগ্য, শিল্প কলকারখানার ধোঁয়া ও বর্জ্য, কঠিন বর্জ্যের অব্যবস্থাপনা ও বর্জ্য পোড়ানো, মূলত এসব মিলে ঢাকা শহরের বাতাস বিপজ্জনক করে তুলেছে। বায়ু দূষিত হলে মানুষের শ্বাসতন্ত্রের রোগ বেড়ে যায়। ঘরে ঘরে যেমন সর্দি কাশিতে আক্রান্ত মানুষ বাড়ে, তেমনি হাসপাতালে বাড়ে শ্বাসতন্ত্রের বিভিন্ন রোগে আক্রান্ত মানুষের ভিড়। ঘরের বাইরে গেলে অবশ্যই মাস্ক পরতে হবে, খোলা স্থানে ব্যায়াম করা যাবে না। আরও একটি পরামর্শ, ঘরের জানালা বন্ধ রাখতে হবে। বায়ু দূষণের পরিস্থিতি
নিয়মিত তুলে ধরে সুইজারল্যান্ড ভিত্তিক প্রতিষ্ঠান IQ Air নগরবাসীর উদ্দেশ্যে IQ Air এর পরামর্শ, বাইরে বেরোলে সুস্বাস্থ্যের জন্য অবশ্যই মাস্ক পরতে হবে। এটা কিন্তু একটা আপনার স্বল্প মেয়াদী একটা ব্যবস্থা, প্রতিকারমূলক ব্যবস্থা, স্বল্প মেয়াদী। তাহলে দীর্ঘমেয়াদী ব্যবস্থা আমাদের কি করতে হবে? দীর্ঘমেয়াদী ব্যবস্থা আমাদের কিন্তু যেসব জায়গার সোর্স থেকে, উৎস থেকে এ ধরনের ধুলা বালি বা এই ধরনের এয়ারবর্ন পার্টিকুলেট ম্যাটার, যেটাকে PM বলে আর কি, পার্টিকুলেট ম্যাটার, এই যে সূক্ষ্ম সূক্ষ্ম কণা উৎপত্তি হয়, সেই সব জায়গাতে কিন্তু আমাদের অ্যাড্রেস করতে হবে এবং সেখানে আমাদের বিশেষ নজর দিতে হবে এবং সেই জায়গাতে কিন্তু রিস্ক অ্যাসেসমেন্ট করতে হবে। আমরা এই শুষ্ক মৌসুমে বায়ু দূষণ আমরা পুরোপুরি নিয়ন্ত্রণ করতে পারবো না, আমরা সেটা ঠিক, কিন্তু যতটা সম্ভব এটাকে নিয়ন্ত্রণ করতে হবে। কিভাবে করতে হবে? আমাদেরকে রিস্ক অ্যাসেসমেন্ট করতে হবে। এগুলো যাতে কমানো যায়, এটা কমানো সম্ভব। আমার যে 300, এই যে 500 চলে যাচ্ছে, সেখানে যে আমি যদি কিছু কন্ট্রোল মেজার নেই, তাহলে সেটা কিন্তু কমে হয়তো আমরা 200-এর মধ্যে আনতে পারবো। সেরকম ব্যবস্থাপনা করতে হবে এবং আমাদের কিন্তু সেই মানসিকতা থাকতে হবে এবং সেই লিডারশিপ থাকতে হবে। লিডারশিপ থেকে সেইভাবে কিন্তু তারা আপনাদের যারা টিম আছে, যারা আপনাদের যারা কর্মী বাহিনী আছে, তাদের সাথে বসে আলোচনা করে এর টেকনিক্যাল সাইড ঠিকমতো মূল্যায়ন করে, আলোচনা করে এটা কিভাবে কমানো যায়, কোন কৌশলে কমানো যায়, আলোচনা করে আপনারা সেটা একটা সিদ্ধান্তে আসবেন এবং সেভাবে ব্যবস্থা নেবেন। তাহলে কিন্তু এটা আস্তে আস্তে কমে আসবে। কিন্তু আপনি যদি এখানে কিছুই না করেন, ছেড়ে দেন, তাহলে কিন্তু হবে না। তাহলে কিন্তু এই 500 ছাড়ায়া এই 1000-এর কোঠায় কিন্তু সেটা চলে যাচ্ছে। সেটা আমাদের জনস্বাস্থ্যের জন্য মোটেই গ্রহণযোগ্য নয়। ইটের ভাটা যেরকম, এখান থেকে কিন্তু অনেক এরকম ধোঁয়া বা এই যে সূক্ষ্ম কণা বাতাসে ছড়িয়ে পড়ে। তাহলে আমরা এখানে কি করতে, আমরা বিকল্প প্রযুক্তি ব্যবহার করতে পারি। আমরা ওপেন ইটের ভাটা না করে আমরা টানেলের মধ্যে যদি ইটগুলো যদি আমরা পোড়াই, তাহলে টানেল থেকে কিন্তু আমাদের কম বায়ু দূষণ হবে এবং কম সূক্ষ্ম এই দূষণ কণা বাতাসে আসবে। এবং সেখানে সরকার বা ব্যাংকগুলো কিন্তু সেখানে তাদের লোন দিয়ে তাদেরকে সহায়তা করতে পারে তাদের প্রযুক্তি পরিবর্তনের জন্য আর কি। তো একটা প্রযুক্তিগত দিক আছে, একটা অ্যাডমিনিস্ট্রেটিভ দিক আছে, একটু আগে আলোচনা করলাম। প্রযুক্তিগত অ্যাডমিনিস্ট্রেটিভ এসব ব্যবস্থা, এইসব অ্যাকশন নিয়ে কিন্তু আমরা এগুলো নিয়ন্ত্রণ করতে পারি। আর যদি আমরা পারি, আমরা যদি ঠিক আছে সাংহাই বা বেইজিংয়ের মতো আমরা সাইকেল যদি চালাই, গাড়িগুলো যদি কম আসে রাস্তায়, তাহলে কিন্তু আমাদের বায়ু দূষণটা কমে আসবে। আমরা একটু সাইকেল চালানোর যদি অভ্যাস করি, ঢাকা শহর খুব একটা বড় না, এক জায়গাতে আর এক জায়গাতে কিন্তু সাইকেলে যেতে খুব বেশি সময় লাগে না, তাহলে আমার কিন্তু শারীরিক ব্যায়ামটাও হলো, আমাদের কিন্তু বায়ু দূষণটাও নিয়ন্ত্রণ হলো। এবং গাড়ি থেকে শুধু বায়ু দূষণ হয় না, সেখান থেকে গ্লোবাল ওয়ার্মিংও হয়। আমরা কিন্তু আমাদের কিন্তু ক্লাইমেট উত্তপ্ত হয়। আমরা যদি সাইকেল অভ্যাস করি, তাহলে সেটা অনেক ক্ষেত্রে স্বাস্থ্যের জন্য ভালো, আমাদের পরিবেশের জন্য ভালো। আর কি করতে পারি? আমরা যদি সিটিটাকে আমরা যদি গ্রিন করতে পারি, সব জায়গায় আমরা গ্রিন করব। আমরা যেখানে ধুলাবালি আছে সেখানে আমরা গাছ লাগাবো, ছোটো ছোটো ঘাস লাগাবো, যেন ধুলাবালিগুলো যেন উন্মুক্ত না থাকে। যারা রাস্তায় খোঁড়াখুড়ি করেন, তারা কিন্তু একটু আগে যেটা বললাম যে তারা একসাথে বসে ঠিক করবে যে আমরা ধুলাবালি যাতে করে কম বাতাসে ছড়িয়ে আমরা কাজটা করতে পারি। এক জায়গায় ধরেন কেউ হয়তো ডিল করার আগে সে একটু পানিতে ভিজে নিল ওই জায়গাটা, তাহলে কিন্তু আর ধুলা ছুটবে না, ছড়াবে না, তাই না? তো এটা কিন্তু আপনার কখন রিস্ক অ্যাসেসমেন্ট যখন করবেন, মানে আপনার হ্যাজার্ডটা কি,
এই হ্যাজার্ড থেকে কি রিস্ক হয়, তাহলে কন্ট্রোল মেজারটা কি? যেখানে হ্যাজার্ড আছে সেখানে রিস্ক আছে, রিস্ক থাকলে সেখানে কিছু কন্ট্রোল মেজার যদি আপনি নেন, কন্ট্রোল করলে কিন্তু সেই রিস্কটা কমে আসবে। তো এটা কি জনস্বাস্থ্যের ব্যাপার, সেটা কিন্তু সবাইকে নজর রাখতে হবে। এ ব্যাপারে কিন্তু মানে আমাদেরকে এগিয়ে আসতে হবে। সরকার, মন্ত্রণালয় থেকে বেসরকারি সংস্থা, তারপর ইনস্টিটিউশন গুলো, রিসার্চ যারা করেন তারা সবাইকে এগিয়ে আসতে হবে। তারপরে আমাদের যে যুব সমাজ আছে, যুব ছাত্র সমাজ, তারা খুবই সক্রিয়। আপনাদের যদি স্বাস্থ্যই ভালো না থাকে তাহলে আপনারা লেখাপড়া কীভাবে করবেন, আপনার রাস্তায় মিছিল কীভাবে করবেন? কথা বলছি, আপনারা তো এগুলো আপনারা করেন এই সময়। আপনারা এটি নিয়ে এখানে একবার একটু আপনাদের ভয়েস রেজ করেন না। ছাত্র ভাইদেরকে বলছি, আপনারা অনেক কিছু নিয়ে ভয়েস রেজ করেন, কেন আপনারা এই যে জনস্বাস্থ্য হানিকর যে ঘটনাগুলো ঘটছে তার বিরুদ্ধে আপনাদেরকে সোচ্চার হতে হবে। এটা মনে করতে হবে যে বায়ু দূষণ একটা আমাদের শত্রু। আপনি যদি এই শত্রুকে যে ঠিকমতো অ্যাড্রেস করতে না পারেন, তাকে যদি আপনি মোকাবেলা করতে না পারেন, তাহলে কিন্তু আমাদের বর্তমান ভবিষ্যৎ কিন্তু অন্ধকার। অর্থাৎ আমি বলতেছি যুব সমাজ, ছাত্র সমাজ, আপনাদেরকেও এগিয়ে আসতে হবে। এই জনস্বাস্থ্যের ব্যাপারে আপনাদেরকে সোচ্চার হতে হবে। আপনারা গাছ লাগাবেন আপনাদের চারিপাশে, যাতে করে এই ধুলাবালিগুলোকে আমরা নিয়ন্ত্রণ করতে পারি, আমরা বায়ু দূষণকে যাতে নিয়ন্ত্রণ করতে পারি, আমরা যদি কার্বন ইমিশনকে নিয়ন্ত্রণ করতে পারি, তাহলে কিন্তু আমরা একটা ক্লিন একটা পরিবেশ পাবো। আর ক্লিন পরিবেশ পাইলে কী হবে বলে না, সুস্থ দেহে সুস্থ মন, স্বাস্থ্যই সকল সুখের উৎস। এটা তো আমরা জানি। তাহলে আসুন আমরা সবাই মিলে একত্রিত হয়ে এই বায়ু দূষণের বিরুদ্ধে আমরা সোচ্চার হই। এর বিরুদ্ধে আমরা জনমত গড়ে তুলি এবং একটা আমরা সামাজিক আন্দোলন গড়ে তুলে এই বায়ু দূষণকে নিয়ন্ত্রণ করে আমরা দেশের প্রোডাক্টিভিটি বাড়াতে সহায়তা করি। আজকের আলোচনা এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকুন। যারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ সাবস্ক্রাইব করবেন, লাইক দিন, শেয়ার দিবেন, কমেন্ট করবেন। দেখা হবে পরবর্তী এপিসোডে। ধন্যবাদ সকলকে।